সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রেডিয়াম সায়েন্স একাডেমির আরেকটি নতুন ক্লাসে। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ একটি নতুন অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়, যে অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা কলেজে প্রশ্ন আসবেই। হ্যাঁ, আমি শক্ত করে গুরুত্ব দিয়ে বলতে পারি, তোমাকে কনফিডেন্ট দিয়ে বলতে পারি, এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই। আর সেই অধ্যায়টি হলো উদ্ভিদ শারীরতত্ত্ব, প্লান্ট ফিজিওলজি। উদ্ভিদের শারীরতাত্ত্বিক বিষয়, কিছু শারীরতাত্ত্বিক ঘটনা, যেমন সালোক সংশ্লেষণ, শ্বসন, খনিজ লবণ বা রস উত্তোলন, এই অংশগুলো এখানে আলোচনা করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তাহলে আমরা আজকে শুরু করতে যাচ্ছি এই বিশেষ অধ্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্লান্ট ফিজিওলজি। সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব খনিজ লবণ শোষণ সম্পর্কে। খনিজ লবণ, একে আমরা উদ্ভিদের পুষ্টি উপাদানও বলতে পারি। এই খনিজ লবণগুলো উদ্ভিদের শারীরতাত্ত্বিক ক্রিয়াকলাপ চালানোর জন্য অত্যাবশ্যক। এই উপাদানগুলো প্রতিনিয়ত উদ্ভিদ ব্যবহার করে, যা উদ্ভিদ দেহে সৃষ্টি হয় না, বাইরের থেকে, পরিবেশ থেকে এদের শোষণ করতে হয়। এদের পানি থেকে, মাটি থেকে, বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ শোষণ করে। তাহলে সেই প্রয়োজনীয় পুষ্টি উপাদান সম্পর্কে আজকে আমরা জানব। আর এই পুষ্টি উপাদান বা খনিজ লবণ সংখ্যায় কতগুলো? এরা সংখ্যায় 17টি। আর এই 17টি উপাদানকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, ম্যাক্রোমৌল যার সংখ্যায় 9টি ও মাইক্রোমৌল যার সংখ্যায় 8টি। তাহলে চলো আমরা আগে জানি ম্যাক্রোমৌল আর মাইক্রোমৌল। কাদেরকে আমরা বলি ম্যাক্রোমৌল এবং কাদেরকে আমরা বলি মাইক্রোমৌল? প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব ম্যাক্রোমৌলিকুল সম্পর্কে। ম্যাক্রোমৌল, ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোমৌলকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে সকল মৌল উদ্ভিদের জন্য বেশি পরিমাণ প্রয়োজন, ম্যাক্রো মানে বেশি পরিমাণ লাগে এবং বেশি গুরুত্বপূর্ণ, উদ্ভিদের জন্য এরা অধিক গুরুত্ব বহন করে এবং যাদের অভাবে অভাবজনিত লক্ষণ দেখা যায়। গাছের কাণ্ড, ফুল, ফল, পাতা, এদের মধ্যে অভাবজনিত লক্ষণ দেখা যায়, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় এবং যার অভাব অন্য কোনো মৌল দিয়ে পূরণযোগ্য নয়। যেমন নাইট্রোজেনের অভাব হলে নেক্রোসিস হয়, ফসফরাস, সালফার এদের অভাব হলে গাছের পাতা, ফুল, ফল এদের মধ্যে তার প্রভাব দেখা যায়, ফুল, ফল এরা ঝরে পড়ে যায়। তাহলে অভাবে অভাবজনিত লক্ষণ দেখা যায় এবং অভাব অন্য কোনো মৌল দিয়ে পূরণ করা যায় না। এদের অভাব হলে, এই যে আমরা উপাদানগুলো দেখতেছি, এদের অভাব অন্য কোনো মৌল, বিকল্প কোনো মৌল দিয়ে পূরণ করা যায় না। তাদেরকে আমরা বলি ম্যাক্রোমলিকুল, ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা ম্যাক্রো এলিমেন্টস। উদাহরণ: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, এরা হলো ম্যাক্রো এলিমেন্টস বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস। বিপরীতে মাইক্রোমলিকুল, মাইক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রো এলিমেন্টস, এদের কম পরিমাণ প্রয়োজন, এরা কম গুরুত্বপূর্ণ, এদের অভাবে তেমন কোনো অভাবজনিত লক্ষণ দেখা যায় না, দৃশ্যমান অভাবজনিত লক্ষণ উদ্ভিদে দেখা যায় না এবং এদের অভাবজনিত লক্ষণ বিকল্প কোনো মৌল দিয়ে পূরণ করা যায়। অভাবজনিত লক্ষণ অন্য কোনো মৌল দিয়ে, তার পরিপূরক কোনো মৌল দিয়ে পূরণ করা যায়, তাদেরকে আমরা বলতেছি মাইক্রোমলিকুল, মাইক্রোনিউট্রিয়েন্টস। যেমন লোহা, ম্যাঙ্গানিজ, বোরন, তামা, দস্তা, মোলিবেডিনাম, ক্লোরিন, নিকেল, এরা হলো মাইক্রো এলিমেন্টস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই উদাহরণগুলো মনে রাখতে হবে। একটা ছোট্ট টিপস আছে, এর মাধ্যমে
এই ম্যাক্রোমলিকুলগুলো মনে রাখা যায়? চলো আমরা দেখে আসি। MGK ক্যাফে ফর নাইস চপস, আমরা এই কথাটুকু মনে রাখবো। দেখো এর মধ্যে আমরা ম্যাক্রোমৌল সবগুলো পেয়ে যাব। MGতে ম্যাগনেসিয়াম, কেতে পটাশিয়াম, সিএ ক্যালসিয়াম, 3টি মৌল পেলাম। তারপরে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। দেখো মোট কয়টি? 9টি। এই 9টি মৌল আমরা এই সংকেত দিয়ে মনে রাখবো, MGK ক্যাফে ফর নাইস চপস। বিপরীতে লক্ষ্য করো, এই মাইক্রোমৌল আমরা 3টি করে মনে রাখবো। লোহা ম্যাঙ্গানিজ বোরন, আমার মতো এইভাবে মনে রাখবে, লোহা ম্যাঙ্গানিজ বোরন, তামা 10টা, মোলিবেডিনাম, ক্লোরিন, নিকেল। একদমই মুখস্থ বলবা, লোহা ম্যাঙ্গানিজ বোরন, তামা 10টা, মোলিবেডিনাম, ক্লোরিন, নিকেল। তাহলে পরীক্ষাতে কিন্তু MCQ থাকে নিচের কোনটি ম্যাক্রোমৌল, নিচের কোনটি মাইক্রোমৌল। তাহলে অপশন দেওয়া থাকবে, তাহলে তোমাদের উদাহরণগুলো মনে রাখতে হবে। MGK ক্যাফেস ফর নাইস চপস, আর ওইগুলো কেমনে বললাম? লোহা ম্যাঙ্গানিজ বোরন, তামা 10টা, মোলিবেডিনাম, ক্লোরিন, নিকেল। এইভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা 2টি উপাদান পেলাম, ম্যাক্রো এলিমেন্টস, মাইক্রো এলিমেন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কিছু তথ্য জেনে নিই। এই যে পুষ্টি উপাদানগুলোর কথা বললাম, ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল, বেশি গুরুত্বপূর্ণ ম্যাক্রোমৌল, কম গুরুত্বপূর্ণ কম পরিমাণ লাগে মাইক্রোমৌল। এদের মধ্যে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে উদ্ভিদের দেহ শোষণ করে? দেখো সবচেয়ে বেশি শোষণ হার কোনটির? হাইড্রোজেনের। হাইড্রোজেন কোত্থেকে শোষণ করে? পানির থেকে। পানির মধ্যে যে হাইড্রোজেন পরমাণু থাকে, উদ্ভিদ তার মূলরুম দিয়ে সেই পানি শোষণ করে এবং পানির থেকে ভেঙে হাইড্রোজেন গ্রহণ করে। কি পরিমাণ হাইড্রোজেন প্রয়োজন? 60,000 মোল পার কেজি, অর্থাৎ কেজির হিসাবে 60,000 মোল। তারপরে দেখো কোনটি বেশি প্রয়োজন? দ্বিতীয়টি হলো কার্বন। বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড থেকে উদ্ভিদ কার্বন গ্রহণ করে, 40,000 মোল পার কেজি কার্বনের শোষণ মাত্রা। তারপরে রয়েছে কার্বনের পরে অক্সিজেন। অক্সিজেন কোত্থেকে গ্রহণ করে? দেখো অক্সিজেনের শোষণ স্থল কিন্তু বিশাল, বায়ুস্থ মুক্ত অক্সিজেন। তাছাড়া কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও কিন্তু অক্সিজেন পরমাণু রয়েছে। এছাড়াও পানির সাথে হাইড্রোজেনের সাথে থাকে অক্সিজেন পরমাণু, এখান থেকে অক্সিজেন গ্রহণ করে, যার শোষণ মাত্রা, গ্রহণ মাত্রা, কাঙ্ক্ষিত মাত্রা 30,000 মোল পার কেজি। তারপরে প্রয়োজন নাইট্রোজেনের। নাইট্রোজেন কোত্থেকে শোষণ করে? নাইট্রোজেন মাটি থেকে আয়ন রূপে শোষিত হয়। নাইট্রেট আয়ন ও অ্যামোনিয়াম আয়ন থেকে নাইট্রোজেন শোষণ করে, যার মাত্রা হলো 1000 মোল পার কেজি। তাহলে এই 4টি উপাদান বেশি প্রয়োজন। দেখো শর্করার জন্য কিন্তু এই প্রথম 3টি উপাদান প্রয়োজন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন। প্রধান শর্করা C6H12O6, গ্লুকোজ। তুমি মনে রাখবে এই গ্লুকোজের মাত্রাটা দেখো, হাইড্রোজেন কিন্তু কার্বন আর অক্সিজেনের দ্বিগুণ পরিমাণ প্রয়োজন। লক্ষ্য করো হাইড্রোজেনের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি, 60,000 মোল পার কেজি। তারপরে দেখো কার্বন আর অক্সিজেন হাইড্রোজেনের চেয়ে কিন্তু কম, প্রায় অর্ধেক পরিমাণ প্রয়োজন, তাহলে ওই হিসাবেই রয়েছে। আবার চিন্তা করো এদের সাথে নাইট্রোজেন, আমিষের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নাইট্রোজেন। আমিষের মধ্যে এই 3টি মৌল তো থাকেই, সাথে কি থাকে? নাইট্রোজেন থাকে। তাহলে শর্করা ও আমিষ তৈরির যে উপাদান, এইগুলোই উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন, বেশি পরিমাণে, বেশি মাত্রায় উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োজন হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে পুষ্টি উপাদানগুলো উদ্ভিদ কি রূপে শোষণ করে? তাহলে শোষণ করে অণু, পরমাণু, আয়ন বা মূলক রূপে। এগুলো মাটির কণাতে থাকুক বা পানিতে থাকুক বা বায়ুমণ্ডলে থাকুক, এরা অণু, পরমাণু, আয়ন বা মূলক রূপে শোষিত হয়। যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড, এরা অণুরূপে
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এখান থেকে শোষিত হয়। তারপরে দেখো ডাইরেক্ট মুক্ত অণু এখান থেকে পরমাণু আকারে শোষিত হয়। খনিজ উপাদানগুলো পরমাণু আকারে ডাইরেক্ট শোষণ করে। তাছাড়া আয়ন, দেখো ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন, অ্যানায়ন, ক্যাটায়ন, অধাতুগুলো অ্যানায়ন রূপে এবং ধাতুগুলো ক্যাটায়ন রূপে শোষিত হয়। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। এছাড়াও বিভিন্ন কার্যকরী মূলক বা যৌগমূলক রূপে খনিজ উপাদানগুলো শোষিত হয়, যেমন সালফেট, নাইট্রেট, ফসফেট, অ্যামোনিয়াম ইত্যাদি। তাহলে এইভাবে খনিজ উপাদানগুলো শোষিত হয়। খুব ভালো করে মনে রাখবে, অণু, পরমাণু, আয়ন বা মূলক রূপে। শিক্ষার্থীরা আমরা এই তথ্যটি মনে রাখব, শোষণ হার দ্রুত গতিতে পটাশিয়াম আর নাইট্রেটের, আর শোষণ হার ধীর বা মন্থর গতিতে ক্যালসিয়াম ও সালফেট। পটাশিয়াম, নাইট্রেট দ্রুত গতিতে, ক্যালসিয়াম ও সালফেট মন্থর বা ধীর গতিতে। এমসিকিউর ক্ষেত্রে এই তথ্যটি অনেক বোর্ডে এসেছে। তাহলে আমরা এই তথ্যটি খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব। শোষণ হার দ্রুত গতিতে পটাশিয়াম, নাইট্রেট এবং মন্থর বা ধীর গতিতে ক্যালসিয়াম, সালফেট। শোষণ হার মন্থর বা ধীর গতিতে ক্যালসিয়াম ও সালফেট। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব কিছু মৌল যা উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ এবং যার প্রভাবে বিভিন্ন উৎপাদন বাধাগ্রস্ত হয়, উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়াতে তারা প্রভাবিত করে, তার প্রভাব দেখা যায়। তাহলে চলো আমরা এর মধ্যে দেখতেছি দুটি মৌল, ম্যাক্রো উপাদানের মধ্যে দুটি মৌল। ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস ঘটনা ঘটে, অর্থাৎ ক্লোরোফিল উৎপাদন ব্যাহত হয়। আমরা খুব ভালো করে মনে রাখবো, ক্লোরোফিলের একটি গুরুত্ব উপাদান হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল উৎপাদন ব্যাহত হয়, অর্থাৎ সালোক সংশ্লেষণে ঘাটতি ঘটে, সালোক সংশ্লেষণের হার কমে যায়। পরবর্তীতে খুব ভালো করে মনে রাখবে, ফুল পাতা ঝরে যায় ফসফরাসের অভাবে। ফসফরাস যদি কম থাকে, টিএসপি সারের মাধ্যমে আমরা এটা পূরণ করে নেই। ফসফরাসের অভাবে ফুল পাতা ঝরে যায়। এছাড়াও কিছু মাইক্রো উপাদান এবং তার মতো কিছু উপাদান উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন সিলিকন ঘাস জাতীয় উদ্ভিদের প্রয়োজন। খুব ভালো করে মনে রাখবা, ঘাস জাতীয় উদ্ভিদে সিলিকনের অক্সাইড পাওয়া যায়। এছাড়াও লক্ষ্য করো আরো কি রয়েছে, সোডিয়ামের প্রয়োজন সিফোর উদ্ভিদের জন্য। সিফোর উদ্ভিদ, এদের সালোক সংশ্লেষণ ব্যাহত হয় যদি সোডিয়ামের অভাব হয়। ইক্ষু, ভুট্টা, অ্যামারান্থাস, মুথা গাছ, চীনা মিল্লাত, কাউন এই ধরনের গাছ বা ঘাস জাতীয় উদ্ভিদে, গাছ বা ঘাস জাতীয় উদ্ভিদে কি প্রয়োজন? সোডিয়াম। এছাড়াও কোবাল্টের প্রয়োজন নাইট্রোজেন ফিক্সেশন লিগিউম জাতীয় উদ্ভিদে, ডাল উৎপাদনকারী উদ্ভিদে, লিগুমিনেসি গোত্রের উদ্ভিদে, সিম, মটর, অরহর কেলাই। তাহলে এই গাছগুলো হলো লিগুমিনেসি গোত্রের উদ্ভিদ, তাদের ক্ষেত্রে এই কোবাল্ট খুবই গুরুত্বপূর্ণ। কোবাল্ট এই সকল উদ্ভিদের বৃদ্ধির জন্য, ফসল উৎপাদনের জন্য অত্যাবশ্যক। এছাড়া আয়োডিন, সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আয়োডিন সামুদ্রিক শৈবালের বৃদ্ধিতে ব্যবহৃত হয়। আমরা সামুদ্রিক শৈবাল থেকে বাণিজ্যিকভাবে আয়োডিন উৎপাদন করতে পারি। সামুদ্রিক শৈবালে কি পাওয়া যায়, কোন মৌলটি পাওয়া যায়, খুব ভালো করে মনে রাখবে। কি পাওয়া যায়? আয়োডিন পাওয়া যায়। তাহলে আমরা কয়েকটি মৌলের প্রভাব, তাদের গুরুত্ব, অভাবজনিত লক্ষণ জেনে নিলাম। আশা করি এই অংশগুলো ভালো করে বুঝতে পেরেছো, আর এই তথ্যগুলো এমসিকিউর জন্য খুব ভালো করে মনে রাখতে হবে।